নমস্কার, আমি সোমাশ্রী। আজকে আবার আপনাদের সামনে নিয়ে চলে এলাম সুস্বাস্থ্যের সহজ পাঠ। আমাদের সঙ্গে আছেন ডক্টর সৌম্য ব্যানার্জি। নমস্কার। আজ আমরা আলোচনা করব অপারেশনের পরে পেশেন্টকে বাড়ি নিয়ে যাওয়ার পরে তাকে কিভাবে সেবা যত্ন করতে হয় সেই ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, অ্যাকচুয়ালি অপারেশনের পরে পেশেন্টকে বাড়ি নিয়ে যাওয়ার সময় প্রচুর কনফিউশন তৈরি হয় সাধারণ মানুষের মধ্যে। এবার কি করলে ভালো হয় বা কি করা উচিত, এইগুলো নিয়ে নানা মুনির নানা মত থাকে। আজকের টপিকটা আমার ধারণা আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং অবশ্যই ইম্পর্টেন্ট হতে চলেছে। আচ্ছা, গল ব্লাডার অপারেশনের পর পেশেন্টকে বাড়ি নিয়ে যাওয়ার পর কি কি নিয়ম মেনে রাখতে হয় বা কি খাওয়া দাওয়ার ক্ষেত্রে কি কি রেস্ট্রিকশনস থাকে? হ্যাঁ, গল ব্লাডার খুব কমন একটা অপারেশন। অ্যাকচুয়ালি যেহেতু গল ব্লাডারের ক্ষেত্রে সাধারণ মানুষ ছোটবেলা থেকে স্কুল থেকে পড়ে আসছে যে হজমের জন্য গল ব্লাডারের পিত্তি খুব প্রয়োজন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে গল ব্লাডার অপারেশন করার পর মাঝে মধ্যেই বা খুব ফ্রিকোয়েন্টলি আমাকে এই প্রশ্নটা শুনতে হয় যে ডাক্তারবাবু কী কী খাওয়া বারণ। কিন্তু প্র্যাকটিক্যালি কোনো কিছু খাওয়াই বারণ নয়, কোনো যে স্পেসিফিক বিধি নিষেধও আছে বিশাল কিছু সেরকম নয়। তবে হ্যাঁ, তেল ঝাল মশলা জাতীয় খাবার যেগুলো রেস্টুরেন্টে হয় বা এগুলো স্ট্রিট ফুডে থাকে কিংবা বিয়ে বাড়ির রান্না, এইগুলো হচ্ছে বলবো মোটামুটি অপারেশন পরবর্তী 2-3 সপ্তাহ একটু অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। সাধারণ বাড়ির যা রান্না সেক্ষেত্রে সব কিছু খাওয়া যেতে পারে, মাছ ডিম মাংস কোনোটাতেই খাওয়ার কোনো বারণ কিছু থাকবে না। আর একটা জিনিস আমি শুধু আমার পেশেন্টদের ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে যে পেটে খিদে রেখে খাওয়া। ধরা যাক কোনো পেশেন্ট তিনি হয়তো 4টে রুটি খেতে অভ্যস্ত, তখন তার পেট ভরে, তিনি এখানে 3টে রুটি খেয়ে থেমে যাবেন। একটা রুটি ইচ্ছে করলো মানে হয়তো উনি খেতে পারতেন কিন্তু ইচ্ছাকৃতভাবে খাবেন না, যাতে পেটটা একটু খালি থাকে, ব্যাস এটুকুই। আর বেসিক জেনারেল যে হাইজিন মেনটেন করার, যে সাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সেগুলো মেনটেন করতে হবে। টক মিষ্টি খাওয়ার কোনো রেস্ট্রিকশনস আছে? অ্যাকচুয়ালি যদি পেশেন্ট ডায়াবেটিক না হয়ে থেকে থাকে, যার সুগারের ওষুধ খেতে হচ্ছে বা সুগার ধরা পড়েছে, এরকম যদি কিছু কেউ না হয়ে থেকে থাকে, তাহলে টক মিষ্টির কোনো রকম রেস্ট্রিকশনের কোনো জায়গা নেই। এই টক ব্যাপারটা নিয়ে প্রচন্ড মিথ আছে। এই টকের মিথটা কেন আছে আমি জানি না। আয়ুর্বেদিকে কোনো রকম কোনো বারণ হয়তো কোনো কারণে কোনো এক সময় ছিল, কিন্তু আমাদের মডার্ন মেডিসিনের ক্ষেত্রে এরকম কোনো রকম কোনো বারণ নেই। তবে হ্যাঁ, যদি পেশেন্ট ডায়াবেটিক হন তাহলে অবশ্যই মিষ্টি জাতীয় খাবার তার অ্যাভয়েড করা উচিত, নইলে ইনফেকশনের চান্স বেড়ে যায়। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে কোনো পার্থক্য কিছু নেই, কোনো রকম বন্ধ কিছু করতে হয় না। আচ্ছা, অপারেশনের পর কতদিন পর থেকে স্নান করা যায়? স্নান করার ক্ষেত্রে কোনো রকম কোনো বারণ আমি করি না। আর রাদার আমি বলবো আমার পেশেন্টদেরকে আমি সাধারণত 1-2 দিন পরে ছুটি যেদিন দিয়ে দিই, সেদিন তার ড্রেসিংটা পাল্টে দেওয়া হয় এবং পাল্টে দেওয়ার পরে বাড়িতে গিয়েই তাকে ড্রেসিং খুলে একদম নর্মাল সাবান জলে স্নান করতে বলা হয়। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, আগেকার দিনে যখন মানুষ পুকুরে স্নান করতেন, তখন হচ্ছে পুকুরের জলে যেহেতু চান্স অফ ইনফেকশন অনেক বেশি হয়। গ্রামে অনেক বাড়িতে, হ্যাঁ, যদি কেউ গ্রামে থাকেন যিনি পুকুরে স্নান করেন, তাহলে অবশ্যই যতদিন পর্যন্ত না একদম তার ঘা পুরো শুকিয়ে যাচ্ছে, তার ক্ষেত্রে পুকুরে স্নান করা স্ট্রিক্টলি বারণ থাকবে। কিন্তু সাধারণত এখন এই ব্যাপারটা, এই প্রবণতাটা কিন্তু অনেক কমে এসছে। গ্রামে গ্রামেও বিভিন্ন রকম অ্যাটলিস্ট টিউবওয়েল আছে বা প্রচুর সজলধারার জল গিয়ে, পাম্পের জল গিয়ে চলে গিয়ে যেটা হয় যে পুকুরে স্নান করার প্রয়োজনীয়তাটা কিন্তু কমে এসছে। হ্যাঁ, যদি কোনো জায়গাতে একদমই অ্যাক্সেস নেই তাহলে অবশ্যই তাদের ক্ষেত্রে পুকুরে স্নান করাটা বারণ থাকবে, কারণ বেসিক জিনিসটা হচ্ছে হাইজিন মেনটেন করা। পুকুরের জলে যদি জীবাণু থাকে বেশি থাকে, ফলে কাটা জায়গাতে ইনফেকশনের সম্ভাবনা বাড়ে। কিন্তু নর্মাল বাড়ির যে ট্যাপ ওয়াটার বা বাড়ির যে জল, সেই জলের ক্ষেত্রে আমরা যেমন খেতে যাওয়ার আগে, খেতে বসার আগে সাবান দিয়ে হাত ধুই, কারণ হচ্ছে হাতে যদি জীবাণু থেকে থাকে সেটাকে আমরা যাতে হাত ধুয়ে পরিষ্কার করে ফেলতে পারি। জাস্ট লাইক দ্যাট, আমার যদি কাটা ঘায়ের জায়গাটা আমি সাবান দিয়ে ধুতে পারি, তাহলে হচ্ছে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তার জীবাণু সংক্রমণের সম্ভাবনা কমে যাবে। এবার তার ফলে তার হিল করতে বা ঘাটা শুকোতে পারবে। হ্যাঁ, এটা একদমই কিন্তু ভুল ধারণা, কারণ এটা মনে রাখতে হবে যে আমরা তো সাবান দিয়ে হাত ধুই খেতে বসার আগে। সুতরাং সাবান দিলে যদি খারাপ হতো তাহলে তো অবশ্যই আমরা খেতে বসার আগে হাতটা সাবান দিয়ে ধুতাম না। তবে হ্যাঁ, তেল, যে কোনো রকম তেল না দেওয়াই ভালো, কারণ তেল একটু স্টিকি ইন নেচার হয়, সেখানে হচ্ছে কিছু কিছু জীবাণু গিয়ে আটকে যাওয়া বা ইনফেকশনের সম্ভাবনা বাড়ে। সাবান দিয়ে, পরিষ্কার জলে সাবান দিয়ে স্নান করা উচিত। কাটা জায়গাগুলো অবশ্যই সাবান জলে পরিষ্কার করা উচিত। আচ্ছা, কতদিন বিশ্রাম নিতে হয়?
এমনিতে অপারেশন পরবর্তী ক্ষেত্রে 7-10 দিন লাগে একটা তুমুল যে তীব্র যন্ত্রণাটা থাকে সেই জায়গাটা কমে আস্তে আস্তে। তার পরবর্তী ক্ষেত্রে বিশ্রাম বলতে যদি আমি একদম অ্যাবসলিউট বেড রেস্ট ভাবি তাহলে একদিনও লাগে না। যদি মাইক্রো সার্জারি করা সম্ভব হয় তাহলে তো কিছু কিছু সেট আপ আছে যেখানে ইভেন ডে কেয়ার বেসিসে মাইক্রো সার্জারি করছে, ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি হচ্ছে, যে সকালে পেশেন্ট ভর্তি হয়ে রাতের বেলা ছুটি হয়ে যাচ্ছে। বা অনেক অনেক সেট আপ এরকমও রয়েছে যে আজকে ভর্তি হলো, আজকে অপারেশন হলো, কালকে পেশেন্টের বিকেলবেলা ছুটি হয়ে যাচ্ছে। সুতরাং তাদের ক্ষেত্রে ডেফিনেটলি বেড রেস্টের প্রয়োজনীয়তা কিছু থাকে না। ওপেনের ক্ষেত্রে ব্যথাটা একটু বেশি হওয়ার সম্ভাবনা থেকে থাকে কখনো কখনো। তা সেহেতু পেশেন্ট যতক্ষণ পর্যন্ত নিজে কমফোর্ট ফিল করছেন না ততক্ষণ পর্যন্ত রেস্টে থাকবেন। তবে ব্যাপারটা যেন এরকম না হয় যে পেশেন্ট যদি কেউ এক্সপেক্ট করে যে হ্যাঁ আমি ঘুমিয়ে থাকবো, একদম কোনো এক সুন্দর প্রভাতে দেখা গেল যে আমাকে একদম দারুণ সুস্থ হয়ে গেছে এবং বিছানা থেকে নেমে দৌড়তে শুরু করলাম, ব্যাপারটা একদমই তা নয়। ব্যাপারটা হচ্ছে তাকে দৈনন্দিন ভাবে একটু একটু করে নিজের কাজগুলো করতে হবে। অপারেশনের পরের দিনই মোটামুটি 6 থেকে 8 ঘন্টা বাদেই পেশেন্টকে বাথরুমে যাওয়া, হাঁটাচলা করা, এগুলো আসে। তারপর আস্তে আস্তে মানে হাঁটাচলা যত করতে থাকবে, যত পেশেন্ট মোবিলাইজড হবে, তত হচ্ছে সহজেই সে সুস্থ হওয়ার দিকে এগিয়ে চলবে। সাইকেল চালানো বা সিঁড়ি দিয়ে ওঠা নামার ক্ষেত্রে কোনো, যদি পেশেন্ট খুব বয়স্ক হন তাহলে তাদের ক্ষেত্রে পেটে চাপ পড়ে এমন কোনো কাজ অ্যাভয়েড করতে পারলে ভালো হয়, কারণ তাদের হার্নিয়া হওয়ার সম্ভাবনা থাকে। এবার স্পেসিফিক্যালি যদি আবার আমি হার্নিয়া পেশেন্টের ক্ষেত্রে কথাটা ভাবি, যে তাদের ক্ষেত্রে কিন্তু মানে এটা যদি গলব্লাডার হয় বা অ্যাপেন্ডিক্স হয়, তার ক্ষেত্রে সিঁড়ি ভাঙা বা সাইকেল চালানোর মধ্যে কোনো বারণ থাকার কথা নয়, প্রয়োজন পড়ে না, খুব বয়স্ক পেশেন্ট না হলে। কিন্তু যদি হার্নিয়া অপারেশন হয়েছে এমন পেশেন্টের ক্ষেত্রে কথা বলি, তাহলে পেটে চাপ পড়ছে এমন কোনো কাজ একদম দায়িত্ব নিয়ে মিনিমাম 6 সপ্তাহ না করেই বুদ্ধিমানের কাজ। সিঁড়ি ভাঙাটা তবু চলতে পারে, কিন্তু সিঁড়ি ভাঙাতে খুব একটা সমস্যা হয়ও না। বেসিক্যালি সাইকেল চালাতে গেলে আমাদের পেটে চাপ পড়ে, বা যদি সাইকেল চালাতে গিয়ে আমাদের পেটে চাপ পড়ে তখন সেক্ষেত্রে হার্নিয়াটা ফিরে আসার সম্ভাবনা বাড়ে। আর যদি অ্যাপেন্ডিক্স বা গলব্লাডারের ক্ষেত্রে ব্যাপারটা এরকম হয় যে খুব বয়স্ক মানুষ যার হার্নিয়া হওয়ার একটা প্রবণতা আছে বা সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে, তার ক্ষেত্রে তখন সাইকেল চালানো না চালানোই ভালো হয়। অ্যাপেন্ডিক্স অপারেশনের পরে কোনো খাবার কোনো বারণ আছে? অ্যাপেন্ডিক্স অপারেশনের ক্ষেত্রে সেক্ষেত্রেও খুব একটা বারণ কিছু নেই। তবে ওই আমি মোটামুটি ছাতু জাতীয় খাবার বা গম থেকে তৈরি খাবারটা কিছুদিন একটু বারণ করি, যতক্ষণ পর্যন্ত না পেশেন্টের মোটামুটি তার ঠিকঠাক পায়খানা হচ্ছে বা খেয়ে হজম হচ্ছে সহজে, এরকম যতক্ষণ না হচ্ছে। কারণ এই জাতীয় ছাতু বা রুটি, আটার রুটি, ময়দার খাবার, এগুলো হচ্ছে পেটটা অনেকক্ষণ বেশি ভার করে রাখে, ফলে হচ্ছে পেশেন্টের একটা অস্বস্তি হওয়ার সম্ভাবনা তো সবসময় থাকে। সেইটার জন্য কাউকে বারণ করা হয়। তবে ইন জেনারেল আদারওয়াইজ কোনো রকম কোনো বারণ নেই। গলব্লাডারের ক্ষেত্রে, হার্নিয়ার ক্ষেত্রে বা অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে সেরকম কোনো ডেফিনিট বারণের প্রয়োজন পড়ে না। অপারেশনের পর সেলাই কাটা কবে হয়? আচ্ছা, সাধারণত যদি সব ঠিকঠাক থাকে তাহলে অপারেশনের পরে মোটামুটি 7 থেকে 10 দিনের মধ্যে সেলাইগুলো কেটে দেওয়া হয়। মুখে যদি কারোর কোনো অপারেশন হয়, এ প্রসঙ্গে বলে রাখি, সেক্ষেত্রে 3 থেকে 5 দিন। আর যদি হাতের তালু বা পায়ের পাতা, সেক্ষেত্রে মোটামুটি 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ। এবারে অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে আমরা কোনো বড় অপারেশন করলাম, পেট বড় করে কেটে অপারেশন করতে হলো, এবং সেক্ষেত্রে দেখা গেল যে পেটের জায়গাটা ইনফেকশন হয়েছে, বা অ্যাপেন্ডিক্সের ওপেন সার্জারি ক্ষেত্রে অনেক সময় ইনফেকশনের প্রবণতা থাকে। যদি কোনো জায়গায় ইনফেকশন হয় সেক্ষেত্রে আমরা অপারেশন করার 1-2 দিনের মাথায় কেটে দিয়ে পুঁজ-টুজগুলো বার করে দিতে পারি, মানে বার করে দেওয়ার প্রয়োজন পড়তে পারে। আর আবার কখনো বিশেষ ক্ষেত্রে দেখা গেল হয়তো একবার তার অপারেশন হয়েছিল, সেই জায়গাটা ইনফেকশন হয়ে গিয়ে খুলে গেছে, তারপরে তাকে সেলাই করে দেওয়া হলো। সেলাই করার পরবর্তী ক্ষেত্রে প্রায় 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ বন্ধ রাখতে হবে। তবে ইন জেনারেল যদি কোনো রকম জটিলতা না থেকে থাকে তাহলে অন অ্যান অ্যাভারেজ 7 থেকে 10 দিন সেলাই করে দেওয়া হয়। সেলাই না করে আঠা দিয়ে কি করে পেস্টিং করে দেওয়া হয়? হ্যাঁ, আঠা দিয়ে জোড়ার ব্যাপারটা দেখুন, বেসিক্যালি কিছু কোম্পানি আছে যারা আঠা নিয়ে এসেছিল, কিন্তু মানে সেরকম জনপ্রিয়তা পায়নি। কারণ আঠার অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয়, আমরা সাধারণত যখন কোনো কিছু জুড়ি আঠা দিয়ে, তখন সারফেসের মধ্যে লাগাই এবং সেই সারফেস দুটোকে এক জায়গায় চিপে ধরি। কিন্তু চামড়ার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা
এই সারফেসে যে কাট সারফেস রয়েছে সেখানে আঠাটা লাগাতে পারবো না, কারণ সেটা লাগালে আঠাটার জন্যই চামড়া জুড়তে চাইবে না, চামড়াটাকে টেনে উপরে জুড়ে দিতে হয়। এবার এই ব্যাপারটা মানে খুব আনপ্রেডিক্টেবল একটা টেনশন ক্রিয়েট করতে পারে বা সবসময় কাজ করে এরকম নয়, এবং কখনো কখনো ইকোনমিক্যালিও ব্যাপারটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়, একটু খরচ সাপেক্ষ হয়ে যায়, কারণ ওই আঠাগুলোর বেশি দাম আছে। সুতরাং অনেকে বলে না যে পেস্টিং করে দিয়েছে, সেলাই কাটতে হবে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই পেস্টিং টার্মটা খুব এটাও একটা খুব কমন প্রচলিত টার্ম। পেস্টিং এর ক্ষেত্রে যেটা করা হয় ওটা আঠা দিয়ে জুড়ে দেওয়া হয় এরকম নয়। পেস্টিং বলে যেটাকে বোঝানো হয় সেটা আমাদের ভাষায় বেসিক্যালি একটা সাবকিউটিনিয়াস বা সাবকিউটিকুলার স্টিচ হয়। সেই সেলাইটা হচ্ছে আমরা যেটা করি যে ওই সেলাইগুলোর ক্ষেত্রে এমনভাবে সেলাইটা করা হয় সুতোটা চামড়ার তলায় থাকে, এবং সুতোটা এমন সুতো দিয়ে সেলাইটা করা হয় যে সুতোতে হচ্ছে নিজে নিজে গলে যায়, ফলে উপর থেকে সেলাইটা দেখতে পাওয়া যায় না, এবং যেহেতু উপর থেকে সেলাইটা দেখতে পাওয়া যায় না মনে হয় যেন অ্যাজ ইফ আঠা দিয়ে জুড়ে দেওয়া হয়েছে, কিন্তু ইন রিয়েলিটি ওখানেও সেলাই করা হয় এবং এমন সুতো দিয়ে সেলাই করা হয় যে সুতোটা হচ্ছে নিজে নিজে গলে যাবে। এই হচ্ছে ব্যাপার, একটু মানে কম বেশি একটু দামি সুতো থাকে এই আর কি। আজ তাহলে এইটুকুই থাক, এরপরে নেক্সট এপিসোডে আরো কিছু প্রশ্ন নিয়ে আমরা আসবো। ঠিক আছে, নমস্কার, আজকে এখানে থাকলো, আবার পরে। নমস্কার। নমস্কার।